টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আমরা জানি যে বর্গা চাষিরা সাধারণত কোনো ধরনের ব্যাংক ব্যবস্থা থেকেই ঋণ পেত না, কিন্তু বাংলাদেশ ব্যাংক এগিয়ে এসেছে তাদেরকে একটা ঋণ কর্মসূচির মাধ্যমে এনে কৃষির যে মূল ধারা সেখানে তাদের উৎপাদনশীলতাকে আরও বৃদ্ধি করবার জন্য বাংলাদেশ ব্যাংকের এই প্রকল্পটি তাদের এই দীর্ঘদিনের শ্রমের প্রতি তাদের এক ধরনের প্রকাশ যে ধন্যবাদ। বর্গা চাষিরা আপনারা যে কাজ করছেন সেটার পাশে আপনাদের দেশ আছে এবং আমরা বাংলাদেশ ব্যাংক আছি, সেই বিষয়গুলি নিয়েই আমরা আজকে আশার বাংলাদেশে কথা বলবো। তবে এই আলোচনার আগে আমরা দেখে নিতে চাই যে বর্গা চাষিরা কীভাবে তাদের জীবনমান উন্নয়ন করছেন এবং চাষকে আরও ভালোভাবে করছেন। ব্র্যাকের কর্মসূচি বর্গা চাষী উন্নয়ন প্রকল্পের ঋণ সহায়তায় স্বপ্ন দেখছে কিশোরগঞ্জের অনেক কৃষক পরিবার, যাদের পরিবার অভাব অনটন লেগেই থাকতো। ঋণের টাকা কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ব্যবসাসহ বিভিন্ন খাতে তারা কাজ করে তাদের আয়কে বাড়িয়ে তুলছেন। ইটভাটায় কাজের আয় সংসার চলত না কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল গ্রামের খুরশেদ মিয়া ও নাদিরা দম্পতির। অভাব মুক্তির উপায় খুঁজতে থাকেন তারা। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের বর্গা চাষী ঋণের খোঁজ পেয়ে যোগাযোগ করেন এক কর্মকর্তার সঙ্গে। ঋণের টাকায় জমি বন্ধক নিয়ে শুরু করেন সবজি চাষ। আর কিছু টাকা কাজে লাগান গরু মোটা তাজা করতে। লাভের টাকায় ঋণ পরিশোধ করেও বাড়তি টাকা সংসারের কাজে লাগাচ্ছেন তারা। আগে অবস্থা অনেক হিম ছিল, কিন্তু এখন ঋণ আনার পরে গরু টরু ফেললে জমি টুমি আবাদ করে এখন মোটামুটি অবস্থা বালায়। এখন যদি বাইরের কাজ নাও করে তারপরেও যেটুকু আছে নিজের করলেও সংসার চলবে, মানে চলি আর বাইরে কাজ না করলেও চলবো। গ্রিদান গ্রামের বাবুল মিয়া ও বাসুচর গ্রামের শাহনাজেরও আয়ের পথ খুলেছে বর্গা চাষী ঋণ নিয়ে। কৃষিকাজের পাশাপাশি ছোটখাটো ব্যবসায় ঋণের টাকা কাজে লাগিয়ে আয় হচ্ছে তাদের। মাল কিনছি, ব্যবসা করতেছি, আমার বউ প্রধান চলতেছি, আমার বাপ মায়ের করতেছি, প্রধান ব্যবহার করতেছি। একটু সুবিধাই পাইতেছি। পরে গাভীর দুধ দিয়ে আর সবজি চাষের দিয়ে আমি অনেক মানে কিস্তিও চালাই দিতে পারি। আমার সংসারের ছেলে মেয়ে লেখাপড়া করতে আমি চালাই দিতে পারলাম। কোন কাজে ঋণ নিলে বা কিভাবে তা কাজে লাগালে লাভবান হওয়া যাবে, উঠোন বৈঠকের আলোচনাতেই তা উঠে আসে। এ কাজে তাদের সহযোগিতা করেন ব্র্যাকের কর্মকর্তারা। সংস্থাটির কর্মকর্তারা জানান, এ পর্যন্ত বর্গা চাষী প্রকল্পের ঋণ নেওয়া প্রত্যেকেই লাভবান হয়েছেন এবং ঋণের টাকাও সঠিকভাবে পরিশোধ করেছেন। এই ঋণটা সঠিকভাবে তারা ব্যবহার করে কিনা, কোন কাজের জন্য নিচ্ছে সেই কাজে লাগালো কিনা, আমি নিজে আমার কর্মী আছে এটা আমরা তদারকি করি, যাতে এই টাকাটা তাদের নষ্ট না হয়, তার ক্ষতিগ্রস্ত না হয়, তারা যাতে লাভবান হয় এদিকে আমরা সম্পূর্ণভাবে খেয়াল রাখি। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, শুধু হোসেনপুর উপজেলাতেই বর্গা চাষী ঋণের উপকারভোগীর সংখ্যা এখন 1186 জন। তাদের সাফল্যে নতুন সদস্যরা উদ্বুদ্ধ হচ্ছেন। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ব্র্যাকের কৃষি অর্থনীতি গবেষণা ইউনিটের সিনিয়র ফেলো ও সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মালেক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক মুস্তফা কামাল মুজেরি ও ব্র্যাক অ্যান্ড ব্র্যাক ইন্টারন্যাশনালের চিফ ফাইন্যান্সিং অফিসার শিবনারায়ণ কৈরি। কথা বলছি তাদের সঙ্গে। আপনাদের তিনজনকে স্বাগত আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। ডক্টর মালেক, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব যে আমরা জানি যে বর্গা চাষিরা মূলত চাষের সঙ্গেই সংশ্লিষ্ট এবং যেই ঋণ দেয়া হচ্ছে তাদেরকে সেটা চাষেই ব্যয় করার জন্য দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও নানান ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে তারা নিজেদেরকে নিয়োজিত করছেন এবং এই ঋণের টাকাও সেখানে ব্যয় করছে। এই বিষয়টি আসলে কতটুকু তাদেরকে তাদের সচ্ছলতার ক্ষেত্রে এবং কৃষিকাজে আরও বেশি কি বলা যায় যে ঝুঁকি কমানোর ক্ষেত্রে আপনারা কতটুকু প্রভাব ফেলছে বলে আপনাদের গবেষণায় পেয়েছেন? ধন্যবাদ জাহিদ হোসেন, আপনি সঠিকভাবে বলেছেন এবং আমরা যে গল্পটা দেখলাম আর কি ভিডিওতে, সেখানেও বিষয়টা উঠে এসেছে এবং আমরা যে গবেষণা কর্মটি করেছি, আমরা এটা আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলা হয়, যেটা র্যান্ডামাইজড কন্ট্রোল ট্রায়াল, সেরকম একটি মেথড অবলম্বন করে আমরা গবেষণা কর্মটি চালিয়েছি এবং তার যেই আমরা এর আগে আলোচনা করেছি যে শস্যভিত্তিক জীবন জীবিকায় কী প্রভাব ফেলেছে। আজকে আমরা দেখার চেষ্টা করছি যে সুবিধাভোগীদের মাঝে শস্য বহির্ভূত কৃষিখাত এবং অকৃষিভিত্তিক জীবন জীবিকায় কী প্রভাব ফেলেছে। এসব অর্থনৈতিক কর্মকাণ্ড হতে তাদের
আয়, সম্পদ সৃষ্টি, শ্রমের ব্যবহার এসব কিছুর উপরও কোনো প্রভাব ফেলেছে কিনা তাও জানানোর প্রচেষ্টা নিচ্ছি আজকে। প্রথমে দেখা দরকার কখন একজন ক্ষুদ্র ও প্রান্তিক বর্গা চাষি ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এটা নির্ভর করে মূলত সে ঋণটা নিয়ে মাসিক কিস্তিটা ঠিকমতো পরিশোধ করতে পারবে কিনা তার উপরে। আমাদের কোয়ালিটেটিভ ইনভেস্টিগেশন দেখা যায় ঋণের কিস্তি শুধুমাত্র ধান বা শস্য চাষভিত্তিক কৃষিকাজ হতে সহজভাবে পরিশোধ করা ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের পক্ষে সম্ভব নয়। সে কারণে শস্য বহির্ভূত কৃষি ও অকৃষি আয় উপার্জনমূলক কাজের মাধ্যমে তাদের জীবন জীবিকা ডাইভার্সিফাইড করে মাসিক কিস্তির চাকা ঘোরানোর সক্ষমতা অর্জন করে। প্রাপ্ত ফলাফলে দেখা যায় শতকরা 43% বর্গা চাষি ঋণ শস্য চাষভিত্তিক কৃষিকর্মে বিনিয়োগ করলেও 14% কৃষি বহির্ভূত এবং 13% কৃষি অকৃষিজ আয় উপার্জনের ব্যবসায় বিনিয়োগ করছে। ব্যবহারের ধরন দেখে খুব সহজেই বোঝা যায় তারা শস্য বহির্ভূত কৃষি কাজ এবং অকৃষি কর্মকাণ্ড ভিত্তিক ব্যবসা বান্ধব সম্পদ তৈরি বিনিয়োগের প্রতিও আগ্রহী হয়ে উঠেছে। আমরা যদি একটু তুলনা করে দেখি যে ভিত্তি বছরের তুলনায় সমাপ্ত বছরের কন্ট্রোল খানাসমূহের চেয়ে ট্রিটমেন্ট খানাসমূহ শতকরা 13.5% অধিক প্রোডাক্টিভ অ্যাসেটে বিনিয়োগ করতে পেরেছে এবং এদের উৎপাদনশীল সম্পদের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য যে আপনার খানাসমূহ গরু, ছাগল, পটার হুইল, পাওয়ার টিলার প্রভৃতি সম্পদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পেরেছে। কন্ট্রোল খানাসমূহের তুলনায় ট্রিটমেন্ট খানাসমূহ উল্লেখযোগ্যভাবে প্রায় 7% বেশি অকৃষিজ ব্যবসা বৃদ্ধি করতে পেরেছে এবং এসব নিট লাভও বৃদ্ধি পেয়েছে প্রায় 18%। এসব কর্মকাণ্ডে পারিবারিক শ্রম ও ভাড়া করা শ্রমের ব্যবহারও কিছুটা বৃদ্ধি পেয়েছে। সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে কৃষিজ এবং অকৃষিজ ট্রিটমেন্ট খানাসমূহের কন্ট্রোল খানাসমূহের তুলনায় 12%-এর সময়ের ব্যবহার অধিক বৃদ্ধি করতে পেরেছে। গড়ে তাদের কৃষিভিত্তিক স্বনিয়োজিত সময়ের ব্যবহার বৃদ্ধির পরিমাণই বেশি। এসব দৃষ্টান্তসমূহ সুবিধাভোগীদের মাঝে পরিবার বা খানাভিত্তিক স্বনিয়োজিত অর্থনৈতিক কর্মকাণ্ডে অধিক সম্পৃক্ততার প্রমাণ দেয়। আপনি যদি খানার আয়ে বিভিন্ন উৎস হতে কন্ট্রিবিউশনের চিত্র দেখেন তাহলে দেখা যাবে যে শস্য খাতে কন্ট্রোলের তুলনায় ট্রিটমেন্ট খানাসমূহের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে শস্য খাতে। এছাড়া শস্য বহির্ভূত কৃষিকাজ এবং অকৃষি ব্যবসা খাতেও আয় বৃদ্ধি পেয়েছে। তবে আগ্রহের বিষয় হচ্ছে দিনমজুর বা কৃষি শ্রমিক ও অকৃষি শ্রমিক এবং চাকরিতে আয়ের পরিমাণ কমে গেছে। এক্ষেত্রে কৃষি শ্রম বিক্রি করে আয় উপার্জন কমে যাওয়ার পরিমাণ সবচেয়ে বেশি। তার মানে হচ্ছে বর্গা চাষী প্রকল্পটি সুবিধাভোগীদেরকে দিনমজুর ভিত্তিক লাইভলিহুডস হতে সেলফ এমপ্লয়েড ভিত্তিক লাইভলিহুডের দিকে ধাবিত করতে সক্ষম হচ্ছে। দীর্ঘমেয়াদী এর সার্বিক একটি প্রভাব হয়তো গ্রামের কৃষিখাত, শ্রমবাজার এবং পল্লী অর্থনীতিতে পড়বে। প্রকল্পটি লার্জ স্কেলে বাস্তবায়ন করা গেলে হয়তো সামষ্টিক অর্থনীতি একটা নাড়া পড়বে, সে বিষয়ে হয়তো আমাদের অন্য এই বিষয়টি জানার জন্য মুস্তফা মুজিরের কাছে আমি একটু যাব যে প্রথমেই একটু জেনে নিতে চাবো যে এই যে কৃষি যারা করেন তাদের কিন্তু একটা অনেক লম্বা সময় থাকে যখন তার হাতে ঠিক যথেষ্ট সময় থাকে কিন্তু কাজ থাকে না, এবং আমরা দেখতে পেয়েছি যে বর্গা চাষির যে ঋণ প্রকল্প সেখানে তারা এই অপরচুনিটিটাই নিচ্ছেন যে যেহেতু তার কাছে সময় আছে সেই সময়টা, যেটা মালিকও বলছিল যে যেখানে অন্য জায়গায় শ্রমটা ব্যবহার করতো সেখানে সে নিজের একটা সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে যাওয়ার চেষ্টা করছে, হয়তো সেখানে তার পুঁজি কিছুটা ব্যবহার করছে। এই যে কৃষির যে পুঁজি সেই পুঁজিটা অন্য খাতে ব্যবহার করে তার এক ধরনের কৃষকের এক ধরনের বিকাশ হচ্ছে, এটা আসলে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করবে মনে হয়? ধন্যবাদ। আসলে আমরা এই যে বর্গা চাষী প্রকল্পের যেটাকে মূল্যায়নের যে প্রতিবেদনটার কিছু সারাংশ যেটা শুনলাম তা থেকে কিন্তু কয়েকটা জিনিস বেরিয়ে আসছে। যেমন একটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমাদের দেশে আমরা বর্গা চাষি বা অন্যান্য চাষিরাই বলি না কেন, আমাদের তো ক্ষুদ্র এবং এই চাষিরাই হচ্ছে, অর্থাৎ যাদের খামারের আয়তন সবচেয়ে কম, খুব কম, এদের সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি। এবং এক্ষেত্রে এই যে বর্গা চাষিরা আরও বেশি একটা যেটাকে আমরা বলি ইয়ের মধ্যে একটা অবস্থার মধ্যে, যে অবস্থা তারা হচ্ছে, কারণ তাদের যেহেতু অন্যের কাছ থেকে জমি নিয়ে তারা জমিটা চাষ করে, তারপরে কিন্তু তাদের নিজস্ব যেহেতু সম্পদের পরিমাণ কম থাকে, কাজে তারা কিন্তু ফর্মাল ইনস্টিটিউশন থেকে
ক্রেডিট নেওয়ার সম্ভাবনাটা বা সুযোগটা তাদের কিন্তু খুব কম। যার ফলে আমরা যেটা দেখি, যেমন কৃষিতে যদি আপনি চাষাবাস উন্নত প্রযুক্তি ব্যবহার করতে চান বা সামগ্রিকভাবে আপনার জীবনযাত্রার মানকে যদি উন্নয়ন করতে চান, তাহলে কিন্তু বিভিন্নভাবে আপনাকে বিনিয়োগ করতে হবে, কৃষি খাতেই হোক বা অকৃষি খাতেই হোক। কারণ বিনিয়োগ করলেই তার থেকে আপনি আয় বৃদ্ধি পাবে এবং আপনি জীবনযাত্রার মানকে উন্নয়ন করতে পারবেন। এবং সেক্ষেত্রে একটা বড় যে আমাদের এখানে বাধা, সেটা কিন্তু ছিল যে অ্যাক্সেস টু ক্রেডিট, অর্থাৎ ঋণের প্রাপ্তির যে সুযোগ, এটা কিন্তু খুবই সীমিত ছিল। তো এখন এই যে বর্গা চাষিদের জন্য যে প্রকল্পটা নেওয়া হয়েছে, এটা কিন্তু এই বর্গা চাষি আছে টার্গেট গ্রুপ হিসেবে তাদের কাছে আপনার ঋণ প্রাপ্তির একটা সম্ভাবনা, তাদের মধ্যে সুযোগ সৃষ্টি হয়েছে। এবং এক্ষেত্রে আমরা যেটা দেখছি, এই যে সুযোগ সৃষ্টি হওয়ার ফলে তারা কিন্তু তার একটা সদ্ব্যবহার করছে। এবং এর কিন্তু কয়েকটা দিক আছে, আপনি যেটা বলছিলেন যে এক্ষেত্রে আমরা দেখছি তারা শুধুমাত্র যে কৃষিতে বিনিয়োগ করছে তাই নয়, কৃষি বহির্ভূত খাতেও বিনিয়োগ করছে। এবং সেটাই কিন্তু খুবই স্বাভাবিক, কারণ আমরা জানি যে আমাদের দেশে কৃষি ফসল উৎপাদন এটা একটা হচ্ছে মৌসুমি ব্যাপার আছে, অর্থাৎ সবসময় কিন্তু তার শ্রমটা আপনার কৃষি খাতে দেওয়া প্রয়োজন পড়ে না। কাজেই ওই সময়ে তারা যদি তাদের যে শ্রম, তাদের যে সময়, এটাকে যদি অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন কর্মকাণ্ডে যদি তারা ব্যয় করতে পারেন বা সেই কর্মকাণ্ড সম্পাদন করতে পারেন, তার ফলে কিন্তু তাদের আয় যেমন বৃদ্ধি হয় এবং একই সঙ্গে সঙ্গে তাদের সম্পদ বৃদ্ধি সম্ভব। এবং অন্যান্য আমরা যেটাকে বলি যে খাদ্য নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রে কিন্তু তার একটা পজিটিভ আসে। এবং এক্ষেত্রে কিন্তু গবেষণায় দেখা গেছে যে যেসব কৃষি পরিবার আপনার অল্প, অর্থাৎ ক্ষুদ্র কৃষকরা যারা কিন্তু কৃষি এবং অকৃষি এই দুটো খাতেই আয় করছেন, তারা কিন্তু বিভিন্নভাবে বিনিয়োগ বেশি করতে পারেন। কৃষি খাতে যেমন উৎপাদনশীল খাতে বিনিয়োগ করেন, অকৃষি খাতে বিনিয়োগ করতে পারেন। এবং একই সঙ্গে সঙ্গে তারা কিন্তু তাদের যে চিলড্রেনদের যেটাকে আমরা বলি স্কুলিং, স্বাস্থ্যসেবা, প্রতিটি ক্ষেত্রে কিন্তু তারা এগিয়ে যেতে পারেন। অর্থাৎ আমরা কিন্তু একটা বলতে পারি এক্ষেত্রে যে এই ধরনের যে বর্গা চাষি প্রকল্পের যে সুফল, এই সুফলটা যেহেতু বর্গা চাষিদের সংখ্যা কিন্তু আমাদের দেশে চাষিদের প্রায় 7%-এরও বেশি, কাজেই তাদের যদি আমরা সুফলটা নিয়ে আরও একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে একটু কুইরি সাহেবের কাছ থেকে জানতে চাইবো যেই প্রশ্নটি মুজিরি সাহেব বললেন যে অ্যাক্সেস টু লোন, যেটা আমরা দেখেছি যে বর্গা চাষিদের তাদের অবস্থানের কারণে, কারণ আমরা দেখেছি তাদের মূল যদি মূলধন বলি তাহলে সাধারণভাবে দেখি যে তার যে কৃষির যে কৌশল, স্কিলটাই তার মূলধন হিসেবে সবসময় ব্যবহার করছে, ফলে সে অন্যের জমি চাষ করার দিকেই আগ্রহী তার নিজের না থাকার ফলে। এরকম একটি গোষ্ঠীকে ঋণ দেয়া এটা অনেক নিশ্চয়ই ঝুঁকির বিষয়। সেই ঝুঁকিটুকু কতটুকু এবং সেই ঝুঁকিটা আসলে নেয়া প্রয়োজন কেন আপনারা মনে করলেন, এই বিষয়টা আমরা জানতে চাইব একটা বিরতি। থ্যাংক ইউ। আশা বাংলাদেশে যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি। বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। জনাব শিবনারায়ণ কৈরি, আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে ঋণ আপনারা দিচ্ছেন বর্গা চাষিদেরকে, সেইটার ক্ষেত্রে কি ধরনের মানে তাদের কাছে পৌঁছানোটা কতটুকু ঝুঁকিপূর্ণ ছিল এবং এই ঝুঁকিটা আপনারা কেন নিলেন? ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশে সাধারণত সব যেটা ক্ষুদ্র ঋণ কর্মসূচি অনেক এনজিওরা এবং গ্রামীণ ব্যাংকও করেন। তা আমরা এই ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালানোর সময় যেটা দেখছি যে ক্ষুদ্র ঋণের যারা সদস্য হন তাদের বেসিক্যালি ভূমিহীন আমরা বলি, এবং তাদের আপনার হয়তো 50 ডিসিমিলের নিচে জমি থাকবে, এটা একটা ধরে তাদেরকে মেম্বার করা হয়। কিন্তু এটা করার পরে যেটা দেখা গেছে, যাদের বর্গা চাষি, যাদের হয়তো জমি আছে 1 বিঘা 2 বিঘা, অথবা তারা 2 বিঘা জমি আছে অন্যের জমি নিয়ে চাষ করে, তারা কিন্তু এই ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় আসতে পারছিল না। একটা সেকেন্ড হচ্ছে যে যারা অনেক সময় ক্ষুদ্র ঋণের সদস্য
করার পরেও দেখা যাচ্ছে যে তারা আবার ঋণটা ঠিক ওইভাবে, কারণ বর্গা চাষিদের যে চাহিদাটা সেটা একটু ডিফারেন্ট। সাধারণ ঋণের ক্ষেত্রে যে চাহিদা আর বর্গা চাষিদের চাহিদা সম্পূর্ণ ভিন্ন। কারণ বর্গা চাষিরা চায় যে যখন সে জমি চাষ করবে, যখন সে ফসল ফলানোর আগে জমি যখন প্রস্তুত করবে তখনই তার টাকাটা দরকার, আর সেই টাকাটা হয়তো সে প্রথমবার দরকার, আবার দেখা যাচ্ছে 6 মাস পরে হয়তো আরেকটা তার ঋণ দরকার, সে হয়তো আরেকটা ধানের চাষ করলো, তারপর হয়তো সবজি চাষ করবে। তখন হয়তো এই যে মাইক্রোফাইন্যান্সে কিন্তু এইবার 2বার ঋণ দেওয়ার কোনো ছিল, কোনো স্কোপ নাই। এগুলি কারণে আমরা দেখলাম যে এই ক্লাসটা মিসিং। তো এদেরকে যখন আমরা মাঠে ঘাটে কাজ করতে গিয়ে যখন এটা পেয়েছি, তখন আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়ে আমরা প্রপোজ করেছি যে এই গ্রুপটাকে কোনোভাবে ঋণের আওতায় আনা যায় কিনা, এবং সেইটাই এই প্রকল্প বর্গা চাষি প্রকল্পটা আমরা হাতে নিয়েছি, এবং এটাতে ওই যারা বর্গা চাষি তাদেরকে সম্পৃক্ত করা গেছে আর কি। সেটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য। এটা এই ঋণটি দিতে গিয়ে কি আপনারা এই রকম কোনো অভিজ্ঞতা পেয়েছেন যে তাতে যারা বর্গা চাষী যারা এই ঋণ নিচ্ছে তাদের জীবনের মানের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, জীবনযাত্রার কোনো পরিবর্তন? জি, অবশ্যই অনেক পরিবর্তন হয়েছে। আমরা এই কর্মসূচিটা 2009 থেকে আমরা শুরু করেছি, এবং এখানে আমরা প্রায় 3,54,000 বর্গা চাষিকে আমরা এই সদস্য করেছি, এবং এর মধ্যে 2/3 নারী। তো সবচেয়ে উল্লেখযোগ্য যে নারীরা কৃষিকাজে জড়িত, এটা হয়তো আমাদের কোনো জানা ছিল না। আর আমাদের এই যে যারা কৃষানি যারা আমরা বলি, এরা কিন্তু ঋণটা নিয়ে তারা কিন্তু ঠিকই সবজি চাষ করছেন এবং হয়তো শস্য ফলাচ্ছেন, যেটা হয়তো অন্য এদেরকে কোনো সময় আমরা আইডেন্টিফাই করতে পারি না। আর আশ্চর্য হচ্ছে যে তাদেরকে সংগঠিত করাটা একটু কঠিন কাজ, কারণ পেশাভিত্তিক সংগঠন করা। মাইক্রোফাইন্যান্সে তো একটা গ্রামে গিয়ে আপনি হয়তো 200 আছে, আপনার বাড়ি আছে, সেখান থেকে হয়তো 50 জন আপনি দারিদ্র সীমার নিচে আসে, তাদেরকে আপনি সংগঠিত করে একটা সমিতি করলেন। কিন্তু এইখানে যে ওটা বর্গা চাষি, তারা হয়তো একটু ছড়িয়ে ছিটিয়ে। তো বর্গা চাষিকে আইডেন্টিফাই করা, সিলেক্ট করা এবং তাদেরকে আপনার সংগঠিত করা একটু অন্য রকমের কাজটা। আর সেকেন্ড হচ্ছে তারা কিন্তু ওই আপনার যেহেতু তারা একটু কাজে ব্যস্ত, কাজে ওদের টাইমটা হয়তো আমরা ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে দেখা যায় যে সব সমিতির মিটিংগুলি সকালে হয়, এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে বিকালে হয়তো মিটিং করতে হচ্ছে, মানে ওদের সুবিধার মতো আমাদের অ্যাডজাস্টমেন্টটা করতে হচ্ছে। এগুলি একটা চ্যালেঞ্জ ছিল। আর বিশেষ করে হচ্ছে তাদেরকে কোন কাজের জন্য ঋণটা লাগাবে সেটাও একটু আইডেন্টিফাই করা, এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। প্রশিক্ষণ দিয়ে হয়তো উনি বলছে যে আমি সবজি চাষ করব, কিন্তু সবজি চাষের হয়তো ভালো বীজ সরবরাহ করা, প্রশিক্ষণ দেওয়া, এই কাজগুলি আমাদের যারা কৃষি কর্মকর্তা আছেন তারা করছেন আর কি। কাজে একটু ডিফারেন্ট টাইপের প্রোগ্রাম, এই জন্য চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। আরেকটা জিনিস হচ্ছে যে কৃষির ক্ষেত্রে সবসময় অনেক বেশি ঝুঁকির কথা বলা হয়। ব্যাংক ব্যবস্থার প্রথাগত যারা ব্যাংক আছে তারা মনে করেন যে কৃষি অনেক বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এটা আবহাওয়ার উপরে অনেক বেশি নির্ভরশীল। যে তারপরে আপনি যেটা বললেন বীজেরও একটা বিষয় আছে। তো বিশেষ করে বীজের ক্ষেত্রে আপনারা কোনো ধরনের ইনস্টিটিউশনাল সাপোর্ট কি তাদেরকে দেন? জি, বীজের ক্ষেত্রে আমরা কিছু আমাদের একটা সিড এন্টারপ্রাইজ প্রোগ্রাম আছে, যে যাত্রাতে কিছু আমরা বীজ নিজেরাও উৎপাদন করি, যেমন ধানের বীজ, তারপরে আলুর বীজ, এগুলি আমরা নিজেরাও ভালো বীজ উৎপাদন করে তাদেরকে সরবরাহ করি। আর অন্যান্য যারা ভালো বীজ বিক্রেতা আসেন তাদেরকে আমরা তাদের সাথে একটা লিঙ্ক করে দিই, যাতে ভালো বীজটা সে ক্রয় করতে পারেন। এবং আমরা সবসময় ভালো বীজ ক্রয়, এবং তার আগে আমরা তার জমি প্রস্তুত করার থেকে শুরু করে তাকে কোন জমিতে কোন আপনার শস্য ভালো হবে, এই টেকনিক্যাল সাপোর্টগুলিও কিন্তু আমাদের কৃষি কর্মকর্তারা দিয়ে থাকেন। তো পুরো সাপোর্টটা যদি একজন আপনার কৃষক পান বা কিষানি পান, তাইলে কিন্তু তার আপনার উৎপাদনটা ওইভাবে ভালো উৎপাদন হয় আর কি, ভালো ফসল উৎপাদন হয়। তো আমাদের যেটা হয় যে এই পুরো জিনিসটা অনেক ঝুঁকির ভিতরে আছে, অনেকে এই জন্য ভয় পান, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সে দেখা গেছে এই ঝুঁকিটা অতটা ঝুঁকি না। কারণ যেটা আপনাদের গবেষণাও দেখা গেছে যে ওনারা শুধু একটা শস্য উৎপাদনই করেন না, সাথে সাথে কিন্তু অন্যান্য কাজও করেন। যেমন একজন কৃষানি উনি হয়তো ধানের চাষ করেছেন, কিন্তু সবজির মৌসুমে সবজি চাষ করেছেন, তারপরে হয়তো তার গরু একটা কিনেছেন, তার বিভিন্ন, তাহলে ক্যাশ ফ্লোটা তার বিভিন্ন সোর্স থেকে আসে, সেই জন্য কিন্তু ঝুঁকিটা কমে যায়। শুধু যদি শস্য ঋণেই দেওয়া হয় এবং শস্যের জন্য যদি ঋণ দেওয়া হয় এবং অন্য কাজে ব্যবহার করতে না দেওয়া হয়, তাহলে ঝুঁকিটা কিন্তু বেড়ে যায়। তাহলে ওই অনেক বেসিক, যেটা এমনকি এখনকার ইনভেস্টমেন্ট গুরু ওয়ারেন বাফেটও বলেছে যে সব কিছু এক জায়গায় রেখো না, একটা ডোন্ট পুট
এভরিথিং ইন ওয়ান বাস্কেট, আমাদের কৃষানীরাও সেই রকম একই ধরনের অ্যাপ্রোচই আগাচ্ছে। হ্যাঁ, ওই ফ্লেক্সিবিলিটিটা আমরা দিয়েছি। অনেকেই আপনারা দেখেন যে অনেকে শস্যের জন্য ঋণ দিয়ে রেস্ট্রিক্টেড করা হয় যে এটা অন্য খাতে ব্যবহার করতেই পারবেন না, তাই না? অন্য খাতে ব্যবহার করতে গেলে তাকে বাধা দেওয়া হয়। তা আমরা এটা ওপেন করে দিয়েছি। কিন্তু আপনারা যেটা বলেছেন একদম সত্যি কথা, যে তার সে টাকাটি নিয়ে কোন খাতে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে এবং কোনটাতে তার লাভ হবে, এটা কিন্তু তার উপরে ছেড়ে দেওয়া উচিত আর কি। কাজে তাদের এটা আমাদের জন্য খুব মানে এন্টারপ্রেনিয়রশিপটা ওইখান থেকে আপনারা তুলে আনার চেষ্টা করতেছি। ডক্টর মজুরি, আপনার কাছে আবার ওই পুরনো প্রসঙ্গটিতে একটু ফিরে যেতে চাই, যে এই যে ঋণ তারা পাচ্ছে, অ্যাক্সেস টু লোন, সেটার ফলে যে প্রভাবটার কথা আপনি বলছিলেন যে এতে তাদের জীবনযাত্রার, জীবনের মান সব কিছুতেই এক ধরনের প্রভাব আসছে, এটা একটু ধন্যবাদ। একটা হচ্ছে যে আসলে কিন্তু এই ধরনের যে কর্মসূচি, এটার কিন্তু মৌলিক লক্ষ্যটা হচ্ছে এই যে যারা ঋণ গ্রহীতা, বা বিশেষ করে আমরা সামগ্রিকভাবে যদি বলি বর্গা চাষিরা একটা গ্রুপ হিসাবে এদের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং তাদেরকে সমাজের যে অবহেলিত বা বঞ্চিত বা বিভিন্ন রকম একটা যে বঞ্চনার মধ্যে তারা আছেন সেটাকে দূর করা, এটাই তো মৌলিক লক্ষ্য। কাজে এই যে মৌলিক লক্ষ্যটাকে সামনে নিয়ে আমরা যখন এগিয়ে যাই বা এই ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়, কর্মসূচি গ্রহণ করা হয়, তখন কিন্তু আপনি একটু আগে যেটা আলোচনা হচ্ছিল এখানটায়, যে এই যে তারা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য কী কী ধরনের কর্মকাণ্ড তারা নিতে পারেন, সেটা কিন্তু আমরা যেটা দেখেছি এবং এই যে আজকে যে আমরা কর্মসূচি নিয়ে আলোচনা করছি, এক্ষেত্রে আমরা দেখেছি তারা কিন্তু বিভিন্নভাবে তারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের আয় বর্ধন, সম্পদ বর্ধন এবং অন্যান্য যেগুলো বাড়ালে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়, সেই ধরনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তারা নিজেকে জড়িত করছেন এবং এটা কিন্তু তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সবচেয়ে বেশি সহায়ক একটা কর্মকাণ্ড তারা নিচ্ছেন। এবং যেহেতু আমাদের দেশে আপনি যেটা বলছিলেন যে আমাদের দেশে যেহেতু এই ধরনের বর্গা চাষির সংখ্যা কিন্তু প্রচুর, তাই না? কাজেই এই ধরনের কর্মসূচি যদি আমরা গ্রহণ করি এবং এদেরকে যদি আমরা এগিয়ে নিতে সহায়তাটা প্রদান করি, তাহলে কিন্তু একটা বড় অংশ গ্রামীণ অর্থনীতিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, একটা বড় অংশ কিন্তু এগিয়ে যেতে আরও বেশি দ্রুতগতিতে এগিয়ে যেতে পারবে এবং এর ফলে যে সামষ্টিক গ্রামীণ অর্থনীতির যে উন্নয়ন এবং একই সঙ্গে আমাদের সামগ্রিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক উন্নয়ন সর্বক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ যে ভূমিকা, এটাকে কিন্তু আমরা অনেক বেশি বাড়াতে সক্ষম হব যদি এই ধরনের তৃণমূল পর্যায়ে একটা বিশেষ গোষ্ঠীকে, যারা এতদিন হয়তো ঋণ সুবিধা বা এই ধরনের সাপোর্টের সঙ্গে তাদের কোনো ধরনের সংযোগ ছিল না, তাহলে এই সংযোগটা যে ঘটানো হলো, তাহলে সেটার মাধ্যমে কিন্তু এগিয়ে যেতে পারে। তবে এক্ষেত্রে আমার মনে হয় যে দুটো জিনিসকে আমাদেরকে বেশি জোর দিতে হবে। একটা হচ্ছে যে এই যে একটা কর্মসূচি, এর যে পজিটিভ দিকগুলো আছে এগুলোকে আরও অনেক বেশি বিস্তৃত করতে হবে, যাতে আমাদের দেশের সমস্ত বর্গা চাষিদেরকে আমরা এই ধরনের সহায়তা দিতে পারি। বিশেষ করে আমি ঋণের কথা বলবো, কারণ ঋণ কিন্তু একটা অধিকার এবং আমরা যদি সকল জনগোষ্ঠীকে ঋণ যদি সুবিধা তাদেরকে দিতে পারি, তাহলে কিন্তু তারা এগিয়ে যেতে পারবে। আর দুই নম্বর হচ্ছে আরেকটা জিনিস আমি বলবো একই সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে যে শুধুমাত্র ঋণ দিলেই হবে না, তারা যাতে এটা যেটাকে আমরা বলি সাস্টেইনেবিলিটি, অর্থাৎ এই ঋণ সুবিধা খালি ঋণ না, এর সঙ্গে সঙ্গে আপনি যেমন রিস্কের কথা বলছিলেন, আমরা যে ইন্স্যুরেন্স সুবিধা তাদেরকে দিতে পারি, পেমেন্ট সুবিধা দিতে পারি, সার্বিকভাবে যেটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, তাহলে এই ইনক্লুশনটাকে যদি আমরা আনতে পারি, তাহলেই কিন্তু আমরা দেখব যে এই জনগোষ্ঠীরা আরও অনেক দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবে। ডক্টর মালক, আমরা একটা বিরতিতে যাব, কিন্তু ফিরে এসে আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে ঝুঁকি, এই ঝুঁকির আপনারা গবেষণা করতে গিয়ে এই ঝুঁকি কতটা দেখেছেন তাদের মধ্যে এবং সেটা মোকাবেলায় তারা কি ধরনের পদক্ষেপ নিয়ে এই ঝুঁকিটা থেকে বেরিয়ে আসতে পারছেন, সেই বিষয়গুলি কোন কোন ধরনের ইন্ডিকেটরস আপনারা পেয়েছিলেন, সেটা আমরা জানবো একটা বিরতির পর। আশা বাংলাদেশ নিচ্ছে আরও একটি বিরতি।
আরেকবার দেখছেন আশার বাংলাদেশ। ডক্টর মালিক, একটু জানতে চাচ্ছিলাম যে যারা বর্গা চাষী তাদের কি ধরনের চ্যালেঞ্জ আপনি দেখেছেন? হ্যাঁ, আমি কয়েকটা চ্যালেঞ্জের কথা বলবো। একটা চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে ব্র্যাক প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে গিয়ে কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করেছে। সে একটা আইডিয়া ছিল, যখন প্রোগ্রামটা লঞ্চ করা হয় তখন মনে করা হয়েছিল যে কৃষকরা তো সাধারণত মৌসুম ভিত্তিক ব্যবসা করেন, এবং যেটা স্যার বলেছেন আর কি, সো ঋণের ইনস্টলমেন্টটা ফসল তোলার আগে 1/3 পে করবে, বাকিটা পে করবে আফটার হারভেস্টিং। কিন্তু এই অ্যাজাম্পশনটা দেখা গেল যে খুব ভালো কাজ করছে না আর কি। কেন করলো না? তো সো আমি আমার চাকরি যখন শুরু করি ব্র্যাকে 2011-এ, এবং জয়েন করার পর আমার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল বর্গা চাষি প্রজেক্টে। আমি ফিল্ডে গেলাম ময়মনসিংহ, এবং সেখান থেকে নিজের ইন্টারেস্ট থেকে জামালপুর, যেখানে বর্গা চাষির প্রোগ্রামটা ছিল, তো সেখানে গেলাম আর কি। বেশ কিছু জায়গা আমি নিজে ভ্যানে চড়ে ঘুরলাম, এবং যেটা দেখতে পেলাম যে কৃষকরা চাচ্ছে যে কৃষকরা তো শুধু বেসিক্যালি ক্রপ করে না আর কি, তারা অন্য কিছুও করে। এটাই হচ্ছে তাদের স্বাভাবিক প্রবৃত্তি। তখন তারা যেটা প্রিফার করছে যে আমাদের কিস্তিটা যদি মানে ইকুয়াল বা মান্থলি দেওয়া হয়, এই সিস্টেমে না গিয়ে যে 1/3 বিফোর ক্রপ হারভেস্টিং, 2/3 আফটার ক্রপ হারভেস্টিং, দে উইল বি মোর কমফোর্টেবল আর কি। তো এরকম একটা পারসেপশনস, এবং তখন কিছু কিছু জায়গায় আমাদের যেই ব্রাঞ্চ ম্যানেজার সিনিয়র ম্যানেজমেন্টের সাথে কথা বলে এটা চালু করেছিল, এবং ওখানে আমি কথা বলে আসলাম। পরে আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বললাম, তখন বললো যে হ্যাঁ, এটা আমরা অন রিকোয়েস্ট কিছু কিছু জায়গায় করছি আর কি। এবং পরবর্তীতে যেটা মানে আফটার 3 ইয়ার্স মানে পুরো সিস্টেমটাই ব্র্যাক চেঞ্জ করে ফেলেছে, যে মান্থলি মানে ওই সিস্টেম থেকে মান্থলি ইনস্টলমেন্টে চলে আসছে। এটা মাঠের অভিজ্ঞতা, হ্যাঁ মাঠের অভিজ্ঞতা। ব্র্যাক ইজ মানে আমি বলবো যে মানে অনেক স্মার্ট একটা অর্গানাইজেশন, অলওয়েজ যে কোনো প্রোগ্রাম চেঞ্জ করার মডিফিকেশনস করে, এবং এটা অলওয়েজ তারা করতেই থাকে যে ফিল্ড এক্সপিরিয়েন্স থেকে আর কি। তো সেটা একটা অপারেশনাল বড় চ্যালেঞ্জ। এবং আরেকটা চ্যালেঞ্জ যেটা আমি আইডেন্টিফিকেশন অফ টার্গেট গ্রুপ আর কি, দিস ইজ এ বিগ চ্যালেঞ্জ। মানে আমি যেটা পেয়েছি আর কি, যে আমি আমার রিসার্চের অভিজ্ঞতা থেকে সেটা বলি যে আমরা যে প্রসেসে এলাকাগুলি সিলেক্ট করেছি, প্রায় 63,000 খানা আমরা জরিপ করেছিলাম, সেন্সাস করেছি আর কি, 240টা গ্রামে, 40টা ব্রাঞ্চে। এবং যেটা পেলাম যে 63,000-এর মধ্যে 7,500-এর মতো আমরা পেলাম হচ্ছে যে এলিজেবল হাউসহোল্ড। র্যান্ডামলি আমাদের যেই পরিমাণ স্যাম্পল দরকার সেখানে 4300 পিক করলাম আর কি। পরে যেটা দেখা গেল যে আমাদের তখন বেজলাইন করে ফেললাম। বেজলাইনের পরে আমাদের ট্রিটমেন্ট দেওয়া শুরু করলো, মানে আমাদের প্রোগ্রাম ডিভিশন তারা ট্রিটমেন্ট দেওয়া শুরু করলো। তো ইন্টারেস্টিংলি যে মানে আমরা সেন্সাসটা করেছিলাম জাস্ট বিফোর ক্রপ হারভেস্টিং। তো বাট ওই সময় একটা ক্রপ ফেইলার হলো, যে একটা ন্যাচারাল শকস হলো আর কি। তো অনেক ফসল নষ্ট হয়ে গিয়েছিল, কৃষকরা ঠিকমতো দাম পায়নি, শস্য ঘরে তুলতে পারেনি, এবং তার আগ্রহ অনেকটা হারিয়ে ফেলছিল আর কি। তো তখন এরপরে দেখা গেল যে আমরা যাদেরকে এলিজেবল পেয়েছি, যে মানে আমাদের কাছে বলেছে যে তারা লোন নেবে, কিন্তু পরে তারা লোন নিতে আগ্রহী হয়নি। তো এবং সে কারণে আমরা পেয়েছি যে আমাদের যে পার্টিসিপেশন রেট অনলি 20%। মানে ওই ঘটনাটা না ঘটলে হয়তো আমরা আরও বেশি পেতাম আর কি, যে অ্যামং দ্য এলিজিবল হাউসহোল্ড। এইটা একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ যেমন মানে যেই 20টা ব্রাঞ্চে আমাদের ওই ট্রিটমেন্টটা দেওয়ার কথা ছিল, তো যখন প্রোগ্রাম কাজ শুরু করলো দেখা গেল যে 4টা ব্রাঞ্চে তারা কাজ করতেই পারছে না, কারণ ওইভাবে ঋণ যে নেবে সে আগ্রহী লোকই পাচ্ছে না। সো তখন তারা আবার আমাদেরকে নতুন 4টা ব্রাঞ্চ দিয়েছে। সো এইভাবে এই রিসার্চ এবং মানে অপারেশনাল চ্যালেঞ্জগুলি আমরা ফেস করেছি আর কি। তো আর এই দুটো বড় চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের প্রোগ্রাম, সেটা দাদা এখানে আছেন তো উনিও জানেন বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের এক্সটেনশন সার্ভিস আমরা চালু করেছি, কিন্তু এখানে যে মানে আউটরিচটা ছিল আর কি, যে আউটরিচটা হচ্ছে যে মানে একজন এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার অনেক বড় একটা এরিয়া কভার করতে হয় আর কি। তো সেখানে দেখা যাচ্ছে যে কৃষকদের ডিমান্ড আছে এক্সটেনশন সার্ভিস, বাট মানে খুব ভালো করে সাপোর্টটা দেওয়া যাচ্ছে না আর কি। সো প্রোগ্রামকে আবার কস্ট ইফেক্টিভনেস সেটাও চিন্তা করতে হয়, অপারেশনাল সাস্টেনেবিলিটি। তখন তারা যেটা একটা ইনোভেটিভ একটা চিন্তা করেছে, যে পাস বই যেটা ছিল, পাস বইয়ের পেছনে আপনার ওই এক্সটেনশন অফিসের ফোন নাম্বার দিয়ে আসা হতো। তখন দেখা যায় ফোনে তারা কন্ট্যাক্ট করছে যে ওই এডিওদের সাথে, এবং তারা তখন
ওই নির্দিষ্ট এডিও তাদেরকে ফোনে অ্যাডভাইস দিচ্ছে, বিভিন্ন রকম অ্যাডভাইস দিচ্ছে, মানে তাদের সঙ্গে যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে এক ধরনের লিংকেজ করিয়ে দিচ্ছে আর কি। তো আমরা ডক্টর মুজিরের কাছে একটু আবার ফিরে যাব যে এই যে এক্সেস স্ট্যাবলিশ হয়েছে, এই ক্ষেত্রে আসলে সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে বা আন্তর্জাতিক দাতারাও আমরা দেখেছি যে কৃষিক্ষেত্রে যথেষ্ট অ্যাক্টিভ। তাদের কি ধরনের ভূমিকা আপনি প্রত্যাশা করেন যেটা অনেক বেশি কাজে আসবে? আসলে একটু আগে আমরা যেটা আলাপ করছিলাম যে আসলে ঋণ, সেটা কৃষি ঋণ হোক বা বর্গাচাষী ঋণ হোক বা যে কোনো ঋণই হোক, অর্থাৎ গ্রামীণ যে ঋণ, এই ঋণটাকে সহজলভ্য করার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু করার আছে। অর্থাৎ এখন যেমন আমরা যেটা দেখছি, যেমন এটা এই যে একটা ইনোভেটিভ একটা প্রোগ্রাম, এটা বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটা এনজিও, তারা মিলিতভাবে এই যে বর্গা চাষিদের যে ঋণের ইয়েটা, তাদের অ্যাক্সেসটা, আপনি যেটা বললেন যে সংযোগ সাধনটা হলো, এটা কিন্তু একটা প্রকল্পের মাধ্যমে হলো। এখন নেক্সট স্টেপে যেটা করা প্রয়োজন আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের যে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা আছে, যেখানটায় বিভিন্ন ব্যাংক বা আছে বা অন্যান্য বিশেষায়িত ব্যাংক আছে, কৃষি ব্যাংক আছে বা অন্যান্য যে যেটাকে আমরা বলি যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে, যাদের কিন্তু এখন প্রয়োজন যেটা হচ্ছে যে আমাদের ইনস্টিটিউশনগুলোকে এমনভাবে পরিবর্তিত করতে হবে যাতে এই ঋণগুলো এই আমাদের মেইন স্ট্রিম যে ব্যাংকিং সিস্টেম বা ফাইন্যান্সিয়াল সিস্টেমগুলো আছে তার মাধ্যমে যাতে তাদের কাছে দেওয়া যায়। বর্গা চাষিরা যেন মেইন স্ট্রিম ব্যাংকিং সিস্টেমে অ্যাক্সেসটা, এটাই হচ্ছে কিন্তু, অর্থাৎ এটা আমরা বলতে পারি যে এর মাধ্যমে আমরা একটা শিখলাম যে কিভাবে এদের কাছে যেতে হবে, কিভাবে সংযোগ সাধন করতে হবে। এই শিক্ষা থেকে আসলে আমরা সামনে কিভাবে এগিয়ে যেতে পারি সেই ব্যাপারে কৈরি সাহেব আপনার কাছ থেকেই একটু জানতে চাইবো যে ভবিষ্যতে এই ব্যাপারে এই যে প্রকল্পটির যে সাফল্য, সেটার থেকে আপনার অর্গানাইজেশন ব্র্যাক এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কি পরিকল্পনা করছে। আমরা একটা বিরতির পরে আপনার কাছ থেকে উত্তরটা দেব। আশা বাংলাদেশে যাচ্ছে আরো স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। জনাব কৈরি, আমরা একটু জানতে চাইবো যে এই যে সাফল্য, সেটাকে সামনের দিকে কোথায় কিভাবে এগিয়ে নিতে চান? জি, আমাদের এই বর্গা চাষী প্রকল্পটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো, কারণ আপনি জানেন যে রিসেন্ট কিছুদিন থেকে বাংলাদেশ ব্যাংক কিন্তু সমস্ত কমার্শিয়াল ব্যাংককে বলছে যে তোমাদের এগ্রিকালচার সেক্টরে একটা লোন পোর্টফোলিও 2% মিনিমাম এগ্রিকালচার সেক্টরে আপনার বিনিয়োগ করতে হবে। তো ব্যাংক তো আপনার ওই বর্গা চাষী লেভেলে, ওই লেভেলে যেতে পারবে না, কারণ তাদের শাখা সীমিত এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে শাখা নাই বললেই চলে। তো এই জন্য সমস্ত এনজিওদেরকে তারা কিন্তু এখন বলছে যে তাহলে তোমাদের মাধ্যমে লিঙ্ক এনজিওদের মাধ্যমে আপনার এটা বর্গা চাষিদের কাছে পৌঁছানো অথবা চাষিদের কাছে পৌঁছানো। তো এই জন্য সব কমার্শিয়াল ব্যাংকেই আপনার এখন এগিয়ে আসছে ফান্ড করার জন্য। তো আমাদের এই বর্গা চাষী প্রকল্পেতে আমরা এরকম আরও প্রকল্প আমরা হাতে নিব এবং এটাকে আরও এক্সপানশন করার সুযোগ আছে এবং অন্য এনজিওরাও কিন্তু এটা পার্টিসিপেট করছে আর কি। তা মনে হয় এটা একটা সুযোগ সৃষ্টি হয়েছে যেটা বাংলাদেশ ব্যাংকের ইন্টারভেনশনে। তা মনে হয় যে এইভাবে প্রকল্পটা চলমান থাকবে এবং টেকসই হবে আর কি। বিশেষ করে আমি একটু জানতে চাচ্ছি যে লোন এবং কোয়ালিটি সিড এবং অন্যান্য যে সেবা, সেইটার সমন্বয়টা আরও বাড়ানোর ক্ষেত্রে আপনাদের কোনো? এইটা দেখেন, এটা কিন্তু বাড়বে, যেহেতু চাহিদা বাড়লে আপনার সরবরাহ বাড়ে। তো যে আমি বললাম, যেহেতু এখন বর্গা চাষিরা কিন্তু একবার লাভবান যদি হয় ভালো সিডের মাধ্যমে, তাহলে কিন্তু সে আরও ভালো সিড কেনার জন্য চেষ্টা করে, তখন অন্যান্য সিড কোম্পানিরও কিন্তু এগিয়ে আসছে এবং আপনার এসিআই বা অন্যান্য যারা সিড কোম্পানি তারাও কিন্তু বিভিন্ন ধরনের সিড প্রোডাকশন করছে এবং এটাকে আপনার ডিমান্ডটাকে মিট করছে। তো ইকোনমিকের ক্ষেত্রে কিন্তু এটা একটা মানে কি বলবো যে চাহিদার সাথে সাপ্লাইয়ের একটা সমন্বয় হয়েই যায় আর কি।
তো আমি যেটা বলবো যে শুধু আমরাই হয়তো সিড প্রোডাকশন করছি না, অন্যান্য যারা করছে তারাও কিন্তু এখন চাহিদা মতো সিড প্রোডাকশন করবে। আগে আপনারা জানেন যে আগে কিন্তু কৃষকরা নিজের ঘরেই ধান বীজ সংরক্ষণ করতো এবং ওখান থেকেই পরে আপনার ধানের চারা করতো। এখন কিন্তু সবাই বাইরে থেকে সিড কিনে, কারণ জানে যে ওই প্রোডাকশন যদি বাইরে হয় তার প্রোডাকশন বেশি হয়। তো ওই টেকনোলজিক্যালি কিন্তু কৃষক পর্যায়ে চলে গেছে আর কি। আমি আশাবাদী যে এটা আপনার। ডক্টর মুজিরি, আপনার কাছ থেকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটু জানতে চাইবো যে একটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয় যে ঝুঁকিটা কিভাবে কমিয়ে আনা যায়, কারণ সত্যিকার অর্থেই ঝুঁকিটা আছে, এটা অস্বীকার করার কিছু নেই। সেক্ষেত্রে আপনাদের কি মতামত? ধন্যবাদ। একটা কারণ আমরা এটা কিন্তু জানি যে ঝুঁকি শুধুমাত্র এই যে কৃষি উৎপাদনের কথা আমরা যেটা আলোচনা করছি এটা নয়, ইভেন যদি আমরা যে দরিদ্র জনগোষ্ঠী তাদেরকেও যদি আমরা দরিদ্র সীমার বাইরে বা একটা স্বাভাবিক জীবনযাপনে নিয়ে আসতে চাই, সেখানেও কিন্তু একটা ঝুঁকি একটা বড় ভূমিকা রাখে। কারণ আমরা জানি আমাদের এখানে দরিদ্র গোষ্ঠীর একটা বড় অংশই কিন্তু ঝুঁকির কারণেই দারিদ্র্য সীমার নিচে বসবাস করতে বাধ্য হচ্ছে, বা যারা ভালো আছে তারাও কিন্তু অনেক সময় বিভিন্ন ঝুঁকির কারণে দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। কাজে ঝুঁকি একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। এখন আপনি যেটা বললেন যে এক্ষেত্রে একটা হচ্ছে যে আমাদের যদি আমরা গ্রামীণ অর্থনীতির কথা যদি চিন্তা করি, গ্রামীণ অর্থনীতিতেও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, এর মধ্যে অনেক পরিবর্তন আসছে, উৎপাদন প্রক্রিয়ায় পরিবর্তন আসছে এবং তার ফলে কিন্তু অটোমেটিক্যালি ঝুঁকিটা কিন্তু কিছু কমছে। আগের তুলনায় আপনি দেখেন যে যেমন এখন আমাদের বিভিন্ন যে উপকরণ, পানি, সেচের পানি, এগুলো কিন্তু কন্ট্রোল রয়েছে, যেহেতু আমরা এখন অনেকটা বেশি দিতে পারছি এবং চাষাবাদেরও একটা পরিবর্তন আসছে। বড় মৌসুমে যখন বর্ষা বা বন্যা খুব কম বেশি হয়, এখানে থাকে না, উপদ্রব থাকে না, সেইটি আমাদের এখন প্রধান একটা শস্য উৎপাদনের খাত সময় হয়েছে। এই সব মিলিয়ে কিন্তু সামগ্রিকভাবে ঝুঁকি কমে আসছে। তবে এর বাইরেও যদি যেখানে সবাই ঝুঁকি ধরেন যেটা সাইক্লোন বা অন্যান্য কারণে যদি ঝুঁকিগুলো আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটা হচ্ছে বিমা ব্যবস্থা, শস্য বিমা ব্যবস্থা বা গ্রামীণ বিমা ব্যবস্থা, এগুলোকে কিন্তু আরও অনেক বেশি আমাদেরকে নিয়ে আসতে হবে এবং সরকারি এবং বেসরকারি খাত সবাইকে এই ধরনের প্রকল্প কৃষকের জন্য, বর্গা চাষীর জন্য আরও বেশি সহায়ক হবে। ডক্টর মালেক, ডক্টর মুস্তফা মুজিরি এবং SN কোয়েরি, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জি, এই ছিল আজকের আশার বাংলাদেশে। ভালো থাকুন।